সুপ্রিম কাউন্সিল সেক্রেটারি আলী লারিজানির হত্যার পর ব্যাপকভাবে ইরান শত্রু দেশটির ভেতরে হামলা করেছে। শতাধিক মিসাইল, ক্লাস্টারযুক্ত মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এমনভাবে হিট করেছে পুরো দেশটার মধ্যে, সারা রাত ধরে সাইরেন বেজেছে এবং বিভিন্ন জায়গা থেকে আগুন আর ধোঁয়া দেখা গেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, আরবের বেশ কয়েকটি দেশে কালকে রাতে আবারও ইরান হামলা করেছে। বলা হচ্ছে এ পর্যন্ত মার্কিন যতগুলো টার্গেটে হিট করা হয়েছে, কালকের হিটগুলো ছিল ভিন্ন রকম এবং ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে 200 মার্কিন সেনা ওপারে চলে গেছে এবং বিপ্লবী গার্ড বাহিনীর স্পেশাল ফোর্স বাসিস ফোর্সের যিনি প্রধান, তার মৃত্যু ইরানকে অনেক বড় চাপে ফেলে দিতে পারে দাবি মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকদের। এবং আস্তে আস্তে প্রকাশ হচ্ছে নেতাকাকুর দেশটি আমেরিকাকে ইরানের কাছ থেকে, আলোচনার থেকে দূরে সরিয়ে যুদ্ধ দীর্ঘ করার পরিকল্পনা করছে, সেটাও স্পষ্ট হতে শুরু করেছে। পাশাপাশি হিজবুল্লাহ ব্যাপকভাবে দখলদার দেশটির ভেতরে হামলা করেছে। দর্শক, এছাড়া আরও অনেকগুলো খবর থাকবে, পাকিস্তানের প্রসঙ্গে থাকবে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। আমি শুরুটাই করি পাকিস্তানকে দিয়ে, যেহেতু আপনারা অনেকেই পাকিস্তানের খবর জানতে চেয়েছিলেন। প্রসঙ্গটা হলো যে পাকিস্তান আসলে কি করছে এই মুহূর্তে। একদিকে আফগানিস্তান চলছে ভারতের প্রেসক্রিপশনে, অন্যদিকে আসিম মনির সরকার চলছে মার্কিন প্রেসক্রিপশনে। দুটো মুসলিম দেশ তাদের ট্র্যাক থেকে আলাদা হয়ে অন্যের দাবিদারি করছে, অন্যের জুতা পলিশ করা শুরু করে দিয়েছে। একদিকে ভারত যেভাবে চাইছে, তালেবান সরকার সেভাবেই পাকিস্তানের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করছে। আবার যখন আমেরিকা আফগানিস্তানে একটি বেস চাইল, আফগান যখন বা তালেবান সরকার যখন না বলে দিল, এরপর থেকে পাকিস্তানকে দিয়ে আফগানকে অস্থিতিশীল করার কাজটি করছে আমেরিকা। এমনটি দাবি করছে মধ্যপ্রাচ্যের বা আমাদের এশিয়া বা উপমহাদেশের গণমাধ্যম, রাজনৈতিক বিশ্লেষক এবং বুদ্ধিজীবীরা। পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে? গত একদিন আগে হঠাৎ করে আফগানিস্তানের কাবুলে একটি রিহ্যাব সেন্টার, যেখানে মাদক নিরাময় কেন্দ্র বলা হয় যেটাকে, সেখানে একটি এয়ার স্ট্রাইক হলো। পাকিস্তানের এয়ারফোর্স একটি বড়সড় অ্যাটাক করে। সেই অ্যাটাকে 400 জন মারা গেছে। কল্পনা করতে পারেন, শবে কদরের রাতে, রোজার মাসে পাকিস্তানের মতো একটি মুসলিম দেশ আফগানিস্তানের একটি রিহ্যাবে, মাদক নিরাময় কেন্দ্রে অ্যাটাক চালিয়ে প্রায় 400 জনকে মেরে ফেলেছে। পুরো পৃথিবী এই ঘটনায় অবাক হয়ে গেছে। এখানে দুটো তথ্য এসে পাকিস্তান বলছে এটা তারা করেনি। প্রথমে তারা বলেছে এয়ার স্ট্রাইক করেছে তারা, সেটি হলো অস্ত্রের ডিপুতে। আফগানিস্তানে যারা সন্ত্রাসী, যারা আত্মঘাতী হামলা করে, তাদের অস্ত্র কারখানায় হামলা হয়েছে। পরক্ষণে যখন জানা গেল যে এটি রিহাবে হামলা হয়েছে এবং নিরাপরাধ মানুষগুলো মারা গেছে, তখন পাকিস্তান বলছে এই হামলাটি তারা করেনি, এটি ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে। আই ডোন্ট নো। বিষয়টা হলো যে এই ঘটনাটির কারণ কি, কিভাবে কি ঘটলো, এটা নিয়ে এখন বিশদ আলোচনা হবে এবং পাকিস্তান এখন পর্যন্ত এটার জন্য দায়ী বলা চলে। এই রিহ্যাব সেন্টারটি প্রায় 16 সাল পর্যন্ত, 2016 পর্যন্ত এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারে, অর্থাৎ তখন আফগানিস্তান মার্কিনীদের দখলে ছিল। এরপর 17 থেকে এটা আমেরিকাই রিহ্যাব সেন্টার বানায়, মাদক নিরাময় কেন্দ্র বানায়। এরপর 21-এর দিকে যখন তালেবানরা ক্ষমতায় আসে, তখন এটাকে রিহ্যাব হিসেবেই রাখা হয়। কিন্তু 16 পর্যন্ত এই ঘাঁটিটি আমেরিকা অস্ত্রের ঘাঁটি হিসেবেই রাখে। তো তথ্যের এখানে ভুল থাকতে পারে। কি হলো? পরক্ষণে হয়তো পাকিস্তান বুঝতে পেরেছে তারা নিরপরাধ মানুষ মেরেছে, তাই তারা এখন অস্বীকার করছে। প্রশ্ন হলো, পাকিস্তান কি ভুল তথ্যের আলোকে এতগুলো মানুষের জীবন নেয়ার অধিকার রাখে? এটা পাকিস্তানকে অবশ্যই জবাব দিতে হবে। আরেকদিকে আফগানিস্তান ভারতের প্রেসক্রিপশনে চলে, তারা পাকিস্তানের মধ্যে যে তাদের যে তেহরিকে তালিবান ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এটাও বন্ধ করা জরুরি। অর্থাৎ দুটো মুসলিম দেশ ভিন্ন ট্র্যাকে চলে গেছে, দুটো পরাশক্তি বা দখলদারদের হাতে তারা এখন কি বলবো নিজেকে বেঁধে রেখেছে, একটা আমেরিকা, একটা ভারতের কাছে। এখান থেকে মুসলমানদেরকে বেরিয়ে আসা খুব জরুরি।
দর্শক, আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির, যিনি ডানহাত বলে খ্যাত ছিলেন এবং সুপ্রিম কাউন্সিলের অন্যতম ব্যক্তি আলী লারিজানি শহীদ হয়েছেন। এই খবরটি ইরান অবশেষে স্বীকার করেছে। শুধু তাই নয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর যে স্পেশাল ফোর্স বাসিস ফোর্সের প্রধান, তিনিও শাহাদাত বরণ করেছেন। পাশাপাশি মানে যিনি সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি, তার যে উপ সহকারী, তিনিও শহীদ হয়েছেন। তার মানে একই দিনে ইরান আরেকটি বড় ঝাটকা পেল। এর পরপরই ইরানের সর্বোচ্চ লিডার মুস্তফা খামেনির নির্দেশে ভয়াবহ অ্যাটাক শুরু করে ইরানের বাহিনীগুলো। বলা হচ্ছে নেতা কাকুর বাড়িতে শতাধিক মিসাইল এবং ড্রোন হিট করা হয়েছে। একই সময় কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরবেও আক্রমণ হয়েছে। বিভিন্ন খবর সূত্র বলছে কাল সারা রাত নেতা কাকুর বাড়ির কেউ ঘুমোতে পারেনি। একদিকে মিসাইল ড্রোন হিট করেছে, অন্যদিকে সারা রাত ধরে সাইরেন বেজেছে। অর্থাৎ ইরান দফায় দফায় শতাধিক মিসাইল এবং ড্রোন দিয়ে সেই দেশটিকে নাস্তানুবোধ করে ছেড়েছে। তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ যে শহরগুলো আছে, মিলিটারি স্টেশনগুলো আছে, মিলিটারি ঘাঁটিগুলো আছে, যেখান থেকে আক্রমণ পরিচালনা করা হয়, টার্গেট জায়গাগুলোতে সারা রাত ধরে খামেনি বাহিনী অ্যাটাক করেছে। এবং সেই দেশটির ভেতরে শুধু একটার পর একটা অ্যাটাকের আওয়াজ সারা রাত ধরে হয়েছে। মানুষ সারা রাত বাংকারে থেকেছে, ঘুমোতেও পারেনি। মানে ধোলাইটা হয়েছে ব্যাপক আকারে। বলা হচ্ছে এ যাবৎ 18 দিনের যুদ্ধে সবচেয়ে বড় আঘাতটি কাল রাতে করেছে ইরান। এটি বলা হচ্ছে। এটার হয়তো আরো অনেক ফুটেজ আপনারা দিনের পরবর্তী আমাদের লাইভ সেশনগুলোতে পেয়ে যাবেন। তো ইরান এই আক্রমণটার গতি এত বাড়িয়েছে, কারণ আপনাদেরকে আমি এর আগে বলেছিলাম যে আসছে 72 ঘন্টা, ভয়ঙ্কর 72 ঘন্টা হতে পারে। সেটা শুরু হয়ে গেছে। 72 ঘন্টার প্রথম প্রমোশনাল বা প্রথম টিজার আপনারা দেখে ফেলছেন গত রাতে। নেতা কাকুর কয়েকটি সেনা ক্যাম্প উড়ে গেছে, ট্রেন স্টেশন হিট করা হয়েছে, তাদের বেশ কিছু গোয়েন্দা ইউনিট হিট করা হয়েছে, যেখান থেকে ড্রোন বা মিসাইল ছোড়া হয় সেই স্টোরেজে হিট করা হয়েছে। বলা হয়েছে যে তেল আবিবের কয়েকটি মিলিটারি স্টোরেজ, যেখানে মিলিটারি সরঞ্জাম, সেখানে হিট করা হয়েছে, সিরিজ হিট করা হয়েছে। অর্থাৎ এক বাক্যে সারা রাত ধরে সেই দেশটির মানুষ আর ঘুমোতে পারেনি। তারা একটা বড় রকম চাপের মধ্যে সারা রাত ছিল, কারণ একটার পর একটা মিসাইল আর ড্রোন হিট করতেছিল। এবং তাদের জনগণ এখন এক প্রকার ট্রমাটাইজ হয়ে গেছে যে কোথায় আমরা বসবাস করছি, কোথায় আছি আমরা। আমাদের শিশুরা, সন্তানরা, নারীরা এক ভয়ঙ্কর সময় পার করছে। সাইরেন আর মৃত্যু, আতঙ্ক, ধ্বংসলীলা চলছে সেই দেশটির ভেতরে। দর্শক, উত্তরের দিকে মানে নেতা কাকুর বাড়ির উত্তরে কেবল হিজবুল্লাহ টার্গেট করে একটার পর একটা রকেট মিসাইল ছুটছে, তারাও ক্লাস্টার মারছে, তারাও একটার পর একটা মিসাইল ছুটছে। আর দক্ষিণ ও মধ্য অঞ্চলে ইসরায়েলের এই জায়গাটা বেছে নিয়েছে খামেনি বাহিনী, এখান থেকে তারা হিট করছে। অর্থাৎ এই দুটো রাষ্ট্র দুই দিক থেকে ব্যাপক আক্রমণ চালাচ্ছে। আবার বলা হচ্ছে হিজবু বাহিনী ইরান থেকে আপগ্রেড অ্যাডভান্স মিসাইলগুলো পেয়েছে এবং সেগুলো এখন তারা ব্যবহার করছে শত্রুর বিরুদ্ধে। এতে করে তাদের অবস্থা আরো করুণ দশা হয়ে গেছে। পাশাপাশি কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরবেও আমেরিকার স্টেশনগুলোকে বা বেজগুলোকে টার্গেট করে হিট করা হয়েছে। এবং এই যুদ্ধে আরব আমিরাত, সৌদি আমেরিকার সাথে নামছে এমন একটি ঘোষণা আসছে, এমনটি শোনা গেছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একজন নিরাপত্তা প্রধান, তিনি কালকে চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে এই অন্যায় যুদ্ধে আমরা থাকতে রাজি না, এটা ডোনাল্ড ট্রাম্পের অন্যায় যুদ্ধ। এবং কয়েকজন গোয়েন্দা প্রধান সহ আমেরিকার যারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের লোক, ডান হাত বলে খ্যাত, এরকম বেশ কয়েকজন, তারা তাদের পদ থেকে অবসরে যাচ্ছেন, মানে চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন। তারা বলছেন ডোনাল্ড ট্রাম্পের এখনই যুদ্ধ বন্ধ করা উচিত। এই যুদ্ধ আমেরিকার নয়, এই যুদ্ধ ইসরায়েলের। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রের জন্য নয়, তিনি ওই দেশটিকে খুশি করতে গিয়ে বা ওই দেশটির ফাঁদে পড়ে গেছেন। সময় থাকতে এখনই ফিরে আসা উচিত, কারণ যারা মারা যাচ্ছে তারা আমেরিকানরা মারা যাচ্ছে। যেখানে আমেরিকানদের কোনো ইন্টারেস্ট নেই, সেখানে কেন আমেরিকা এত মাসুল দেবে? তাদের সৈনিকরা মারা যাচ্ছে, তাদের প্রচুর সম্পদ ধ্বংস হচ্ছে, তাদের জেরার্ড ফোর্ড, তাদের সবচেয়ে বড় রণতরী, সেখানে আগুন ধরে 30 ঘন্টা আগুন জ্বলেছে। আব্রাহাম লিঙ্কনে হামলা হয়েছে, তাদের প্রচুর রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে, তাদের F-15 ধ্বংস হয়েছে, অনেক কিছু তাদের শেষ হয়েছে। পুরো মধ্যপ্রাচ্যে বেসগুলো ধ্বংস হয়েছে, সেনারা প্রচুর মারা গেছে। এগুলো গোপন করে তিনি যে যুদ্ধটা চালাচ্ছেন, এটার বিরোধিতার সঙ্গে এবার মার্কিনীরা শুরু করে দিয়েছে। অর্থাৎ ঘরে বাইরে ডোনাল্ড ট্রাম্প একটা মহা বিপদে পড়ে গেছেন। তিনি
এটাকে টেনে নিতে পারছেন না। যখন তিনি পারছেন না তখন নেতানিয়াহুকে খুঁজে পাচ্ছেন না, তিনি কোথায় আছেন কেউ জানেন না। একদিকে ইউরোপের বন্ধুরা সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে না বলে দিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে তারা আমেরিকার এই যুদ্ধে আমেরিকার পাশে দাঁড়াবে না। সেই সময়টা আরব আমিরাত নাকি বলেছে তারা আমেরিকার সাথে যুদ্ধে নামবে। এটা খুব খারাপ একটা ঘটনা হবে। পৃথিবীতে মানে মুসলিম কান্ট্রিদের মধ্যে 57টি মুসলিম দেশের মধ্যে সবচেয়ে বিলাসবহুল শহর হলো আরব আমিরাতের দুবাই। পৃথিবীর সব দেশের মানুষ এখানে আসে। একটা যারা গেছেন তারা হয়তো দেখছেন, যারা জানেন তাদেরকে বোঝাতে পারবো না। এটা কি একটা স্বর্গ বানিয়ে রেখেছে তারা, আরব আমিরাত। যদি যুদ্ধটা শুরু হয় ইরানের সাথে আরব আমিরাতের কিচ্ছু থাকবে না, বুর্জ খলিফা থেকে কিচ্ছু রাখবে না, ইরান তামা তামা করে ফেলবে। তার মানে ইরানের সাথে এই লড়াইটা যদি সত্যিকার অর্থে আরব আমিরাত শুরু করে, আরব আমিরাত চোখে আর কিছু দেখবে না, শুধু সর্ষের ফুল দেখবে। ইরান বলে দিয়েছে আরব আমিরাতের একটা তেল ক্ষেত্র আমরা অবশিষ্ট রাখবো না, সবগুলো জ্বালায় ছাই করে ফেলবো। এবং আরব আমিরাত যদি আর একবার শত্রুকে ঘাঁটি দেয় আমার দেশে আক্রমণের জন্য, তাহলে তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে এবং সারা জীবন অনুতপ্ত হতে হবে। কে বলছে? ইরান বলছে এই কথা। তার মানে আরব আমিরাত যেন এই ফাঁদে না পড়ে আমরা চাইবো, কারণ আরব আমিরাত যাই বলি না কেন দিন শেষে একটা মুসলিম কান্ট্রি, কিন্তু তারা এখন আমেরিকার সাথে এই যুদ্ধে শরিক হতে পারে এমন আভাসও দিয়েছে ইতিমধ্যে। এটা খুবই দুঃখজনক ঘটনা। দর্শক, আরেকটি বিষয় হলো যে যখনই ইরানের সাথে আমেরিকা কোনো আলোচনার টেবিলে বসে, খেয়াল করবেন হঠাৎ করে কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসরায়েলের টার্গেটে মারা যায়। আপনারা খেয়াল করে দেখবেন, যখনই আলোচনার টেবিলে বসে আছেন ইরান, হঠাৎ করে দেখলাম অ্যাটাক, আলী খামেনি শেষ এবং তার 40 জন গুরুত্বপূর্ণ জেনারেল শেষ। লং টাইম যুদ্ধ চলছে চলছে চলছে। যখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার আলোচনা, যুদ্ধবিরতি, যুদ্ধ প্রস্তাব বিভিন্ন রকম ওমানকে দিয়ে, কাতারকে দিয়ে, পাকিস্তানকে দিয়ে দিচ্ছেন, বা চীন, জাপান, রাশিয়াকে দিয়ে, তো হঠাৎ করে দেখলাম যে ব্যক্তি এই আলোচনার মূল ব্যক্তি হতে পারেন, বা যে ব্যক্তি ইতিমধ্যে আলোচনাগুলো করেছেন, সিকিউরিটি কাউন্সিলের যে ব্যক্তি প্রধান আলী লারিজানি, ডক্টর আলী লারিজানিকে আবার মেরে দিল। কে? নেতাকাকুর দেশটি। তার মানেটা কি? ওই দেশটি চায় না কোনোভাবে ইরানের সাথে আমেরিকার আলোচনা হয়, কোনো বৈঠক হোক। ওই দেশটি চায় একটা যুদ্ধ, কারণ তারা দাজ্জালকে আনবে। তো দাজ্জালকে আনতে হলে মধ্যপ্রাচ্য থেকে ইরানকে আগে শেষ করতে হবে, দুর্বল করতে হবে। তারা তো একটা মিশনে নেমেছে। তো কোনোভাবেই নেতাকাকু চান না এই যুদ্ধটা এখানে এসে ব্রেক দিক। তাদের আলাদা মিশন আছে। তারা, আপনারা জানেন কিনা যে প্যালেস্টাইনের মুসলমানরা বাইতুল মুকাদ্দাস খুলে দিতে বলেছে, খুলে দেওয়া হচ্ছে না। তারা বলছে অ্যাটলিস্ট ঈদের নামাজের জন্য আমাদের খুলে দেওয়া হোক, তাও রাজি হয়নি, খুলে দেওয়া হবে না। পিস অফ কি বলে, বোর্ড অফ পিস করছেন ডোনাল্ড ট্রাম্প। কাদেরকে নিয়ে? পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মুসলিম দেশগুলোকে নিয়ে। কই মুসলিম দেশগুলো? বলেন আমেরিকাকে যে ঈদের নামাজটা অ্যাটলিস্ট পড়তে দেন। বাইতুল মুকাদ্দাস তারাবি তো হয়নি, পুরোপুরি বন্ধ। ঈদের নামাজটি পড়ার অনুমতি পায়নি মুসলমানরা। এটা কি মুসলমানদের পক্ষে আর আছে? এখন আপনারা বোঝার চেষ্টা করেন যে মুসলিমরা কিসের মধ্যে আছে। কোথায় আমাদের সেই 57টি মুসলিমদের যারা বাইতুল মুকাদ্দাস খুলতে পারছেন না, দরজাটা খুলতে পারছেন না? তো সেখানে এখন আমেরিকাকে আরব আমিরাত একসাথে মানে কোয়ালিশন করে যদি যুদ্ধে নামে, এটা আরব আমিরাতের জন্য খুব খারাপ একটা রেকর্ড হিসেবে তৈরি হবে। দর্শক, পাশাপাশি এই মুহূর্তে আমেরিকার উচিত হবে যে কোনোভাবে আলোচনার মাধ্যমে যুদ্ধটা শেষ করা, কারণ তাদেরকে ফাঁদে ফেলে দিয়েছে। আমেরিকার সবচেয়ে বড় বিপদ, বা ট্রাম্পের জন্য সবচেয়ে বড় বিপদ হলো তার জেনারেলরা তার কথা শুনছে না। সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, একে একে অনেকেই সরে যাচ্ছে তার পাশ থেকে। চারদিক থেকে তার উপর চাপ আসছে, সব দিক থেকে চাপ আসছে। ট্রাম্প পুরো একা হয়ে গেছে, যে কারণে ইউরোপের বন্ধুরা, ন্যাটোর বন্ধুরা কেউ তার পাশে নেই। সবাই তাকে মুখ ফিরিয়ে নিয়েছে তার কাছ থেকে। একটাই কারণ, এই যুদ্ধটা তারা বলছে অন্যায়। এবং এখানে আমেরিকা ডাইরেক্ট বলে দিচ্ছে, আমেরিকার জেনারেলরা, যে এটা ইরান কখনো আমেরিকার জন্য থ্রেট ছিল না। এটা ওই নেতা কাকু ট্রাম্পকে ফাঁদে ফেলে কাজটি করেছে। ডাইরেক্ট এভাবেই বলছে। এটা কারা বলছে? মার্কিন জেনারেলরা বলছে। শেষ পর্যন্ত সেদিকে আমেরিকা পা দিয়ে এখন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা লেজে গোপরের অবস্থা। দর্শক, আজকে যে বড় রকম অ্যাটাক হয়েছে, সেই অ্যাটাকের লেটেস্ট আপডেটগুলো আমরা পরবর্তী ইফতারের পর দেওয়ার চেষ্টা করব। এখন শুধু আসতেছে যে আক্রমণ হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি, কোথায় কোথায় ডিটেলটা আসুক, আমরা পরবর্তী লাইভে আপনাদের জানিয়ে দেবো। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।